আপনি তো অনেক মানুষকে সামনে থেকে দেখেছেন, সলিল চৌধুরী, দেবব্রত বিশ্বাস, আরো অনেকে, বিজন ভট্টাচার্য, নবারুণ আপনার বন্ধু ছিলেন। তো ঋত্বিক ঘটকের মধ্যে আপনি বিশেষ কি এমন দেখলেন যে আপনি জীবনের অনেকটা সময় ঋত্বিক ঘটককে নিয়ে চর্চা করলেন? আসলে একটা পাহাড় পেরোনোর দম্ভ, সুদূরের চিন্তা। এই যে উনি বলছেন আমাকে যে মিজোগুচি দেখো, মিজোগুচি দেখো, তোমার রিয়াল জাপান, এক্সপোর্ট কোয়ালিটি জাপান। মিজোগুচি বলতে কি মৌলিকতা আছে। এই যে উনি মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানিকবাবু করে আমার লাভ নেই, কারণ আলটিমেটলি মানিকবাবুই থাকবে, আমি এই যে অথারশিপের কোশ্চেন আসছে, যে জীবনকে দেখছেন, রবীন্দ্রনাথের লেখা পড়ে ওনার মনে হচ্ছে শিশুতীর্থ থেকে একটা সুবর্ণরেখা তৈরি হতে পারে। এই যে চিন্তার যে দুঃসাহসিক বিস্ফোরণ, এইটা আমার সব বন্ধুদের কথা বলছি, তারাই এই চিন্তার কোনো কোনো বিস্ফোরণ আমাদের কাছে এনেছিল। এইটা না থাকলে শিল্পী হয় না। শিল্পীকে একটা প্রত্যাখ্যানের মুদ্রা জানতে হয়। প্রত্যাখ্যানটা এই নয় যে কারোর সঙ্গে ঝগড়া করে, এই যা প্রচলিত তার থেকে আমি অন্য পথে বেঁকে যাব। এই বেঁকে যাওয়াটা ঋত্বিক ঘটকের মধ্যে আমাদের শেষ বড় শিল্পী, তার মধ্যে অত্যন্ত প্রকট, সেইটা একটা যুগকে তার পায়ে হাত ছোঁয়াতে বাধ্য করে। এই যে নবারুণ, ঋত্বিক ঘটকের কথা বলতে বলতে কেঁদে ফেলে। আসলে তো নবারুণের দাদু ঋত্বিক ঘটক, কেন মনীষ ঘটকের ছোট ভাই। মনীষ ঘটক হচ্ছে ঋত্বিক, নবারুণ ঘটকের দাদু, মহাশয় বাবা। ও তো ঋত্বিক ঘটককে কোনোদিনও ঋত্বিক ঘটক হিসেবে দেখেনি, ঋত্বিক হিসেবে দেখতো, কেননা বিজনবাবু ঋত্বিক বলছে। এই যে বলে যে ভাই, লোকটাকে দেখে অবাক হয়ে যাই যে লোকটা হঠাৎ হঠাৎ কি ভাবতো। আমাকে নিয়ে ছোটবেলায় সিনেমায় যেত, আমি বলতাম ওইসব সিনেমা তো আমি বুঝতে পারি না, আমি বলতাম যে আমাকে খাওয়াতে হয়, বলে হ্যাঁ তোকে লজেন্স খাবো, চুপ করে বসে থাকি, 4টে লজেন্স দেবো। তারপর বেরিয়ে এসছে, আমি বলতাম যে গল্পটা বলো, আমি তো গল্পটা বুঝতে পারি। আরে ওই যে টুবি বাসে বসতো শ্যামবাজার থেকে গাজা পার্কে আমরা নামতাম, তার মধ্যে কি সুন্দর গল্পটা বলে দিত। জানো, আমি গল্প বলা শিখি ঋত্বিক ঘটকের কাছে। নির্দিষ্ট সময় একটা গল্প এইভাবে আদি থেকে অন্ত অব্দি নিয়ে যেতে হয়। সিনেমা মেকার এটাই একজন ফিল্ম মেকারের কৃতিত্ব।